নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের প্রতিবেদনের মূল বিষয়ে ঢোকার আগে একটা জরুরি কথা আপনাদের বলার দরকার। আমার মতে এটা আমার যারা দর্শক আছেন তাদের সঙ্গে শেয়ার করার দরকার। আপনাদের সবারই কম বেশি লাইফ ইন্স্যুরেন্স করেছেন, আপনারা তার প্রিমিয়ামও নিয়মিত জমা দেন। কয়েকদিন হলো কলকাতার বিভিন্ন মানুষ, রাজ্যের মানুষ এবং আমি ফোন পেয়েছি একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে বেশ কয়েকজন। তাদের বক্তব্য যে আপনি 2010 সালে একটা ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স পলিসি করেছিলেন, তার প্রথম প্রিমিয়ামটা জমা দেন, আপনার 7 বছর ধরে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি একটা জমা দিয়ে আর দেননি। এখন কি আপনি ক্লেম করতে চান? তারপরে আপনাকে একটা টাকার অঙ্ক বলবে, এই টাকাটা আপনি পাবেন। কিভাবে পাবেন? তার জন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, একটা চেক বই নিয়ে যেতে হবে। ধরুন আপনি 30,000 টাকা দিয়েছিলেন 2010-এ। যারা ফোন করছে তারা দাবি করবে আপনি 1,20,000 টাকা পাবেন বোনাস সহ। এই টাকাটা ক্লেম করতে গেলে আপনাকে আরো একটা 2 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। 2 বছর পরে সুদ সহ পাবেন। আর যে টাকাটা আপনি 2010 সালের পলিসির সাপেক্ষে পাবেন সেটাও পাবেন। আপনি আপনার চেক বই দিলে, সবকিছু ফিল আপ করলে এনইএফটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। হোল্ড ইউর ব্রেথ। প্রথম কথা, এটা একটা ফ্রড। তার কারণ অনেকেই হয়তো ধরুন পলিসি করে ভুলে গেছেন, হয় আনক্লেম পলিসি আছে অনেকের, কিন্তু যেই কোম্পানির নাম বলবে আপনি দয়া করে সেই কোম্পানির ওয়েবসাইটে যাবেন, টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, আপনার ডেট অফ বার্থ, প্যান কার্ডের নাম্বার দিয়ে জানতে চাইবেন যে এরকম কোনো পলিসি সত্যিই আপনার নামে আছে কিনা। এই প্রতারকরা আপনার পলিসির পুরো নাম্বারটা বলবে না, শেষ 4টে ডিজিট বলবে এবং একটা কাল্পনিক অ্যাপ্লিকেশন নাম্বার দেবে। যদি এদের ফাঁদে পড়েন আপনি সর্বশান্ত হবেন। এটা সংগঠিত অপরাধ চক্র। কোনো কল সেন্টার থেকে এই চক্রটা চলছে। আমার কাছে বেশ কয়েকবার ফোন এসেছে। আমি যে কোম্পানির কথা বলেছি সেই কোম্পানির সাথে যোগাযোগ করি, আমার ডিটেলস দিই, তারা বলে না, আপনার কোনো পলিসি নেই, এটা ফ্রড। সারা ভারত থেকে এরকম অভিযোগ তাদের কাছে আসছে। সুতরাং সতর্ক হয়ে যান, প্রলোভনে পা দেবেন না। একটা সাইবার প্রতারণা চক্র সক্রিয় হয়ে আছে। যারা ফোন করছে তারা বাংলায় কথা বলছে, বিভিন্ন লোক ফোন করছে। যখন ফোন করছে ব্যাকগ্রাউন্ডে একটা অফিসের অ্যাটমসফিয়ারের আওয়াজ আপনি পাবেন। সংগঠিত অপরাধ চক্র, খুব সাবধান হয়ে যান সবাই। আমি আগে ভাগে সমস্ত কিছু জেনে নিয়েছি কোম্পানির কাছ থেকে। রিপিটেড ফোন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ধরনের প্রতারণা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এবার আমার প্রতিবেদনের মূল প্রতিপাদ্যে আসে। এসআইআর তো শুরু হয়ে গেল। 4ই নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছেন এনুমারেশন ফর্ম নিয়ে। 2 কপি করে এনুমারেশন ফর্ম, 1 কপি আপনার কাছে থাকবে, 1 কপি তারা নিয়ে যাবেন। তারপর সেটা বিএলওরা তাদের অ্যাপে আপলোড করবেন। প্রথম কথা, আপনি যিনি আসছেন তিনি বিএলও কিনা কিভাবে চিনবেন? প্রথম কথা, নির্বাচন কমিশনের একটা আই কার্ড থাকবে। সেই আই কার্ডে একটা কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডটা স্ক্যান করলে যিনি আসছেন তার নাম, টেলিফোন নাম্বার সবকিছু পাওয়া যাবে। ইলেকশন কমিশন প্রত্যেক বিএলওকে একটা টুপি দিয়েছেন, সেই টুপি তারা মাথায় রাখবেন। 3, এসআইআর কিট থাকবে। আপনারা যাচাই করে নিয়ে
এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। যাদের 2002-এর SIR এর নাম আছে তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না, অটোমেটিক্যালি তাদের ম্যাপিং হয়ে গেছে, তাদের নাম থাকবে, শুধু ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা খুব সহজ। সমাজ মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করা যাচ্ছে সে সম্পর্কে অনেকে বলছেন, সঠিকভাবেই বলছেন। BLOরা আপনাকে গাইড করবে। অনর্থক বিভ্রান্ত হবেন না, ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করবেন। আপনি যদি না থাকেন সেই সময় BLO এলো, তারপরেও তারা আসবেন, 3 বার আসবেন। তারপর 4 নভেম্বরের পর একটা খসড়া তালিকা বেরোবে। সেই খসড়া তালিকায় আপত্তি জানানো, কারোর নাম আছে আপনি মনে করছেন সে ভোটার নয়, আপত্তি জানাতে পারেন। কোনো নাম বাদ পড়লে সেটা সংযোজনের জন্য করতে পারেন। এই প্রক্রিয়া চলবে জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত। তারপরে নোটিশ পাবে যাদের নথিপত্র নিয়ে সমস্যা আছে। কমিশন নোটিশ দেবে, আপনাকে নথিপত্র জমা দিতে হবে, শুনানি হবে, তারপর 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এই রাজনৈতিক চাপানুতরে আপনারা বিভ্রান্ত হবেন না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে SIR কে নিয়ে এই উন্মাদনা তৈরি করেছে। SIR ভারতবর্ষে অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হয়েছে। 2002 সালে যখন SIR হয় তখন এই ধরনের কোনো উন্মাদনা ছিল না। এবারের পরিস্থিতি আলাদা, সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে শাসক এবং বিরোধী রাজনৈতিক দল, আমি বলবো, খোলা জলে মাছ ধরতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এটা আমাদেরও বক্তব্য। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার সেটা নিরূপণ করার এই কাজটা ইলেকশন কমিশনের। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাংবিধানিক দায়িত্ব তারা পালন করবেন নিষ্ঠার সঙ্গে। কোনো BLO যদি আপনার বাড়িতে না এসে ফর্মটা ফিল আপ করে দেয়, কোনো পার্টি অফিস থেকে ফর্মটা নিয়ে অভিযোগ জানাবেন। BLOরা আপনার বাড়িতে আসতে বাধ্য, 1 বার নয় 3 বার। তাই কোনো রাজনৈতিক নেতা বললেন তার কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার সেটা নিরূপণ করার। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। যেমন বিরোধীরা বলছে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। আপনারা এই তথ্যটা পেলেন কোত্থেকে? বাদ তো যাবেই, মৃত ভোটারদের নাম বাদ যাবে। একাধিক জায়গায় নাম আছে এমন ভোটারদের স্থির করতে হবে কোন ভোটার তালিকায় তারা নাম রাখবেন। এবং অনুপ্রবেশকারীরা যারা অবৈধ উপায়ে নথি সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম অবশ্য বাদ যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রকৃত ভারতীয় নাগরিক, তিনি হিন্দু হোক, মুসলমান হন, অন্য ধর্মাবলম্বী হন, তারা কোনো রকম ভয় পাবেন না। যে নথির কথা কমিশন বলেছে সেই 12টি নথির মধ্যে যে কোনো একটা আপনাদের প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের কাছে আছে। আবার বিহারে যে 2025-এ SIR এর পরে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে, সেখানেও যদি আপনাদের পরিবারের কারোর নাম থাকে তাতেও সুবিধা হবে, অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে যাবে। শুধু বিহার কেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সর্বশেষ ভোটার তালিকায় যদি আপনার পরিবারের কারোর নাম থাকে তাহলে অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে যাবে। চিন্তা কাদের? মৃত ভোটারদের নাম বাদ যাবে, ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। দেখুন, অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামে, মেঘালয়ে, যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে সেখানেই অনুপ্রবেশের সমস্যা আছে, আসামে ব্যাপক আছে। তাই SIR প্রক্রিয়া সফল হলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই যে নদিয়া থেকে, কলকাতা থেকে, একটা সাইবার কাফে থেকে একটা বেআইনি চক্র চালাতেন কয়েকজন, আজাদ মল্লিক, ইন্দুভূষণ মল্লিক সহ অনেকে, ইডি গ্রেপ্তার করেছে।
তা আমাদের রাজ্য পুলিশ কি করছিল? 300টা পাসপোর্ট ইস্যু করেছে, আরো অনেক নথিপত্র জাল করেছে। তো হিমশৈলের চূড়া, তাহলে জাল পাসপোর্ট ইস্যু করেছে, সেই পাসপোর্ট ব্যবহার করে তারা বিদেশে চলে যেতে পারেন, ভোটার তালিকায় নাম তুলতে পারেন। এটা সংগঠিত অপরাধ চক্র। এই সংগঠিত অপরাধ চক্রটা কিন্তু প্রশাসনকে ভাঙতে হবে, তাদের শীতঘুম ভেঙে উঠতে হবে। দেখুন, অনেক বাংলাদেশি যারা এখানে লুকিয়েছিলেন ভারতীয় নাগরিক হিসাবে, এসআইআর এর আবহে তারা স্বেচ্ছায় দেশ ছাড়তে চাইছেন, অনেকে আটকও হয়েছেন। বহু বাড়ি থেকে গৃহ পরিচারিকারা আসছেন না, তারা বাংলাদেশ থেকে এসেছিলেন, এখানে হিন্দু পরিচয় ধারণ করে গৃহ সহায়িকাতে কাজ করছিলেন। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, আপনি গুরগাঁওতে যান, দিল্লিতে যান, এনসিআর রিজিয়নে যান, সব জায়গায় দেখবেন গৃহ সহায়িকাদের অধিকাংশ বাঙালি, এবং তারা কিন্তু তাদের পরিচয় গোপন করে হিন্দু পরিচয়ে গৃহ সহায়িকার কাজ করছে বা অন্যান্য কাজ করছে। তাদের অধিকাংশই বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে, সবাই নয়, অনেকে। এসআইআর হলে এই অনুপ্রবেশকারীদের আমরা চিহ্নিত করতে পারবো। পুরো প্রক্রিয়া যে সর্বান্তকরণে সফল হবে আমি এই দাবি করছি না, 80% যদি সফল হয় তাহলেও দেখবেন যে ভোটার তালিকা অনেকটা ত্রুটিমুক্ত হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই আবহে শাসক তো চমকাবেই। শাসক বলছে এসআইআর হলেও তাদের ভোট বাড়বে, তাদের আসন বাড়বে, খুব ভালো কথা। তাহলে এত আর্তনাদ করছেন কেন? এত কলকাতায় আম্বেদকর মূর্তি থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রা করছেন কেন? এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন কেন? কোথায় এনআরসি? আসামে হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, স্থগিতাদেশ আছে। এনআরসির সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক? শাসক আতঙ্ক তৈরি করছে, আপনাদের ডিটেইন করা হবে, ইত্যাদি 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 ইত্যাদি। প্রথম কথা, সিএএটা কেন হয়েছে? ধর্মীয় সংখ্যালঘুরা যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম। যে 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হতে পারেন না। 71 সালে বাংলাদেশের যখন সৃষ্টি হয় তখন সেখানে হিন্দু জনসংখ্যা ছিল 23%, আর এখন সেটা কমে হয়েছে 8%, কারণ ধর্মীয় নিপীড়ন। আর ভারতবর্ষে স্বাধীনতার সময় মুসলমান জনসংখ্যা যা ছিল তার থেকে অনেকটা বেড়েছে, তুলনায় হিন্দু জনসংখ্যা কমেছে। যদিও ভারত 100 কোটি হিন্দুর বাস, তারও বেশি, হিন্দু অধ্যুষিত দেশ ভারত। সুতরাং সিএএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। শাসক বিভ্রান্ত করছে, আতঙ্কের বাতাবরণ তৈরি করছে। শারীরিক কারণে কারোর যদি মৃত্যু হয়, কেউ যদি অবসাদের জন্য আত্মহননের পথ বেছে নেয়, শাসক সেটাকে এসআইআর এর সঙ্গে যুক্ত করছে। এটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, আতঙ্ক। কিন্তু জনগণ এসআইআর কে সমর্থন করছে। আপনি কথা বলুন মানুষের সাথে, সাধারণ মানুষ এসআইআর কে সমর্থন করছেন। তার কারণ যে একটা নির্ভুল ভোটার তালিকা সামনে রেখে নির্বাচন হওয়াটা দরকার। তাহলে প্রকৃত ভোটাররাই তো তাদের সরকার, জনপ্রতিনিধিকে নির্বাচন করতে পারে। আপনার ভোটার তালিকায় যদি জল মেশানো থাকে তাহলে নির্বাচনের ফলাফল তো কখনোই ত্রুটিমুক্ত হয় না। শাসক বলছে 250টা আসন পাবে, বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, এসআইআর হলেও তাদের চিন্তার কিছু নেই। তবুও তারা দেখুন কিভাবে অপপ্রচার করছে, কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আবার একই সঙ্গে 294টা ওয়ার রুম, বিএলওদের ম্যান মার্কিং করার কথা ইত্যাদি বলছে। সম্পূর্ণ দ্বিচারিতা। তৃণমূল ভাবতে পারেনি যে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেবে। ওদের পালে বাঘ পড়েছে। যতই ব্রেভ ফেস দেখাবার চেষ্টা করুন না কেন, ওরা জানে ভোটার তালিকা সংশোধন হলে ওদের ক্ষতি হবে।
মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ আছে। তাও যেদিনকে এসআইআর এর ঘোষণা হলো সেদিনকে ঠাকুর বাড়িতে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ উৎসবে মেতেছিলেন। শুভেন্দু অধিকারী বলেছেন উপরে প্রধানমন্ত্রী আর বাস্তবের মাটিতে তিনি আছেন, হিন্দু ভোটারদের নাম বাদ যাবে না যারা শরণার্থী হিসাবে এখানে এসেছিলেন। তাই এসআইআর এ আবেদন করুন, অ্যাকনলেজমেন্ট ফর্মটা বিএলওদের দিন। এই তো নাগরিকত্ব পাওয়ার একটা সুবিধা আছে, এটাকে অ্যাভেল করুন। সিএএ আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন সবে তো শুরু হয়েছে, ঘরে ঘরে গিয়ে বিএলওদের সার্ভে করার কাজ। এখনো গঙ্গা দিয়ে অনেক জল বওয়া বাকি আছে। বিশেষ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে বিএলওরা কতটা সহজে কাজ করতে পারবেন আমার তা নিয়ে সংশয় আছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই এই কলকাতার আশেপাশে বিশেষ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে বিএলওদের হুমকি দেওয়া হয়েছে, খুন করার হুমকি। তারা আতঙ্কে ছিলেন। প্রশাসন কতটা বিএলওদের নিরাপত্তা সুরক্ষিত করতে পারবে আমার তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা রাজ্যের দায়িত্ব, কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। নির্বাচন ঘোষণা হলে কেন্দ্রীয় বাহিনী আসে, সেটা আলাদা কথা। এখন ৮০,০০০-এর উপর বিএলওকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া কি সম্ভব? তারপরে ১৪,০০০ অতিরিক্ত আছেন, এটা তো সম্ভব নয়। প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে এবং সাধারণ মানুষকে বিএলওদের এই উদ্যোগকে সাহায্য করতে হবে। তারা ঘরে ঘরে যাবেন, কোন রকম বিভ্রান্ত হবেন না, রাজনৈতিক চাপানুতলে। আপনি একজন প্রকৃত ভারতীয় নাগরিক, প্রকৃত ভারতীয় নাগরিক হিসাবে আপনি নিশ্চয়ই চান নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি হোক। সেই তালিকা তৈরির কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। একজন সুনাগরিক হিসাবে একটা নির্ভুল ভোটার তালিকা যাতে তৈরি হয় তার জন্য আপনারও দায়িত্ব আছে। সেই দায়িত্ব আসুন আমরা সবাই মিলে পালন করি।